শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই আয়োজন এবং পুরো আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোম্মান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা, দিনটি শুভ হোক, সুন্দর হোক। সুস্মিতা, তোমাকে তোমাকেও শুভ সকাল এবং তোমার দিনটি ভালো কাটুক সেই প্রত্যাশা। কেমন আছো? আমি তো ভালো আছি। এখানে এসে আমি কখনোই বলিনি যে আমি খারাপ আছি, একদম তাই। কারণ আমি যদি খারাপও থাকে হয় না যে মানুষের মন তো ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই স্টুডিওতে ঢুকে সবসময় মনটা ভালো হয়ে যায়, কারণ তোমাদের পাই এবং বিশেষভাবে আমাদের অতিথিদের পাই এবং তাদের জীবনে গল্প শুনি। একদমই তাই। আজকে একজন বিশেষ মানুষ আমাদের সঙ্গে আছে, তার গল্প জানবো। চলো দর্শকদের জানিয়ে দিই। অবশ্যই একজন বিশেষ মানুষ, সত্যি। দর্শক, আমাদের মাঝে রয়েছেন রন্ধন শিল্পী তৃপ্তি রানী বারুই। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা তো খুবই ভালো, কারণ আমরা সব সময় সব খাবারের মধ্যে তৃপ্তি খুঁজি, আর আজকে এখানে আসনে বসে আছেন তৃপ্তি। এবং টেলিভিশন চ্যানেলে হয় না যে একটা ব্যাপার থাকে, টেলিভিশন রেটিং স্কেল, মানে পয়েন্ট যেটাকে বলে টিআরপি, আর আপনি হচ্ছেন টিআরবি। আমার হাজবেন্ডের সাথে কোথাও গেলে যখন আশেপাশে কেউ বলে কোনো খাবার নিয়ে যদি বলি যে না খাচ্ছে, খাওয়ার পর যদি বলে খুব তৃপ্তি পেলাম, তখন আমার হাজবেন্ড বলে দেখো তো কেমন লাগে, তোমার নামটাই বলে দিল। হ্যাঁ, মানে তারা কেন তৃপ্তি পাবে, আমি পাবো তৃপ্তি। নামটি কে রেখেছিল? আমার বাবা। আচ্ছা, আপনারা ক ভাই বোন? 2 ভাই 2 বোন, কিন্তু ভাই বোনের মধ্যে সিরিয়ালে আমি তৃতীয়। আচ্ছা, বাকিদের নাম কি? বড় ভাইয়ের নাম বিপ্লব দাস। আচ্ছা। ও আমার অনেক বড়। তারপরে ইমিডিয়েট যে আমার বড় ভাই, ওর নাম হচ্ছে নৃপেন্দ্র কুমার দাস। আমি, তারপরে আমার ছোট বোন নাম বাণী, মানে সুপ্তি রানী দাস। আমার নাম তৃপ্তি রানী দাস, ওর নাম হচ্ছে সুপ্তি রানী দাস। আচ্ছা, তো কারো নামে কিন্তু তৃপ্তির একটা আশেপাশে কিছু নেই। যাই হোক, সুস্মিতা, তুমি বোধহয় কিছু বলতে চাইছো। হ্যাঁ, ওনার তৃপ্তি নাম শুনে মনে পড়লো তুমি মিলের কথা বলছিলে। একটা খুব মজার ব্যাপার হচ্ছে আমার মায়ের নাম দীপ্তি, আমার মেজো খালার নাম তৃপ্তি, আমার ছোট খালার নাম একসময় ছিল সুপ্তি, পরবর্তীতে সেটা পরিবর্তন হয়ে গেছে। বাহ। তো ওনার বোনের নাম আর ওনার নাম শুনে আমার খালাদের কথা মনে পড়ে গেল। যাই হোক, ছোটবেলাটা কোথায় কেটেছিল সেই সময় একটু শুনতে চাই, কেমন ছিল সময়গুলো? ছোটবেলাটা যদি বলি এই এলাকার আশেপাশে কেটেছে, যেহেতু আমার বাবার বাড়ি খিলক্ষেত। আচ্ছা। বর্তমানে খিলক্ষেত, কিন্তু তখন কিন্তু খিলক্ষেতে আমাদের বাড়ি ছিল না। বর্তমানে যে এআইভি ইউনিভার্সিটিটা তার পাশেই ছিল। আচ্ছা। আর স্কুল ছিল খিলক্ষেত কর্মীটলা হাই স্কুল। আর আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে আমাদের সিট পড়েছিল। এর জন্যই বললাম যে এই এলাকার আশেপাশে কেটেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। তো খিলক্ষেতটা সেই সময় কিরকম দেখেছিলেন? তখন তো অবশ্যই অন্যরকম ছিল, যেমন আমরা দল বেঁধে স্কুলে যেতাম, সবাই একত্রিত হয়ে। তখন তার আমাদের সাথে আমাদের মা স্কুলে যেতেন না। আর আমার নাম যেহেতু তৃপ্তি, তো বান্ধবীরা দুষ্টুমি করে এসে বলতো তৃপ্তি রানী চল তাড়াতাড়ি, তৃপ্তির করে যাস না, মানে যেন আস্তে আস্তে না জি, হাঁটি। জি, জি। যেহেতু আমাদের মর্নিং শিফট ছিল স্কুলটা, শীতের দিনে খুব খারাপ লাগতো। 7টা থেকে স্কুল, 6:30টার মধ্যে স্কুলে যেতে হবে ঘন কুয়াশায়। আবার স্কুল ছুটির পর সবাই একসঙ্গে চলে আসতাম। খুব ভালো কেটেছে। বাহ। আপনারা 4 ভাই বোন, তো বাড়ির মধ্যে আসলে কতটা দুষ্টুমি করা হতো ভাই বোনদের সাথে? দুষ্টুমি বলতে কি, আমার ছোট বোনের সাথে ভীষণ মারামারি হতো। আচ্ছা। কি নিয়ে? এই পুতুল খেলা থেকে শুরু করে তারপরে দেখা যেত যে দাঁড়িয়া বাঁধা খেলা, দুজন দুই দলে থাকা হতো। হয়তো আমার দলটা কখনোই জিততে পারতো না, ওর দলটাই জিততো। সেই ক্ষোভেই দেখা যেত যে ওকে মারা হতো। এবং একসময় আমি মারতে মারতে, সেটা অনেক আগের কথা, আমাদের মানে রান্নাঘরের পাশে ওয়ালে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। পরে ওর মাথাটা একটু পরে কেটে কি গেছে। সেটার হ্যাঁ, কেটে reaction গেছে। আপনার উপর মার এসেছে? না, মার তো অবশ্যই মা থাকলে তো দিবে, এটা তো স্বাভাবিক কথা। আর ছোট বোন পরে বলতেছে তুই আমার একটা গুন্ডা দিদি। আচ্ছা। এবং সেই অ্যাকশন মোডে কি এখনো আছেন? না না না। আচ্ছা, তো ছোটবেলায় এরকম দুষ্টুমি হ্যাঁ, সবারই থাকে আসলে। তো ছোটবেলায় কি চেয়েছিলেন, বড় হয়ে কি হবেন? আসলে বিশেষ করে রন্ধনশিল্পী, এটা তো কল্পনাও করিনি। আর রান্না করতে কখনই পারতাম না বা ভালোবাসতাম না, এরকমই একটা পর্যায়ে ছিল আমার মধ্যে। দেখা যেত যে মা যদি কখনো বলতো যে এটা একটু করে দে বা উল্টে দে, ওটা ওই অবস্থায় থাকতো। মাছটা উল্টে দে, মাছ একদিক থেকে পুড়ে যাচ্ছে, কিন্তু সেটা আমার উল্টে দেওয়ার কোনো ইচ্ছেও নেই, ওখানে যাবারও ইচ্ছে নেই। মা বললে ঘর থেকে বেরিয়ে যেতাম, রান্না করব না। এটা একটা কেমন লাগে বিষয়টা। তো ছোটবেলায় ইচ্ছে ছিল যে না, লেখাপড়া করতে থাকি, হয়তো শিক্ষকতাটা করব, এরকম একটা ইচ্ছে ছিল। কিন্তু সেটা সেই পর্যায় পর্যন্ত হয়ে ওঠেনি।
হয়তো পারিবারিক চাপে বা যে কোনো পর্যায় হোক আস্তে 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 ঘুরে গেল, রন্ধনশিল্পী জগতে চলে এলাম। এবং এখন এটা খুবই ভালো লাগে যে যে কোনো একটা রেসিপি নিয়ে যাই, যে কোনো প্রতিযোগিতাতে যাচ্ছি, আমরা যেহেতু শো করি, ওয়ার্কশপ করি, খুব ভালো লাগে। আর বিভিন্ন গ্রুপের সাথে যেহেতু আমি অ্যাড আছি, কালিনারি ক্লাব, কালিনারি অ্যাসোসিয়েশন, আমাদের প্রোগ্রামগুলো লেগেই থাকে। কিন্তু হয় না যে ছোটবেলায় তো আমরা নানান রঙের স্বপ্ন দেখি, সেই সময়ের কথাই জানতে চেয়েছিলাম যে রন্ধনশিল্পী তো হতে চাননি, কি হতে চেয়েছিলেন? ওই যে শিক্ষকতা করি, সেরকম একটা ইচ্ছে ছিল, কিন্তু আমার তো লেখাপড়া কমপ্লিট হওয়ার আগেই বিয়েটা হয়ে যাওয়াতে প্রেশারও একটা ছিল যে তখন হয়তো লেখাপড়াটা আমি চালিয়ে যেতে পারিনি। আমার হাজবেন্ডের ইকোনমিক্যাল কন্ডিশনটা তেমন একটা ভালো ছিল না সে সময়, বাধ্য হয়ে জবে ঢুকে গিয়েছি। আচ্ছা, তো আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। সুস্মিতা, কি বলো? একদমই তাই, জানিয়ে ফেলি। আমাদের আজকের অতিথি তৃপ্তি রানী বারোই একজন বহুমাত্রিক সৃজনশীল মানুষ, যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রন্ধনশিল্পী ও লেখিকা হিসেবে। কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। সন্তান জন্মের পর চাকরি ছেড়ে ঘর কেন্দ্রিক জীবনে প্রবেশ করলেও সেখান থেকেই তার রান্নার যাত্রার সূচনা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি রান্নাকে ভালোবেসে পেশায় রূপ দেন এবং একাধিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন। 2019 সালে ভিম বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয় তার জীবনে বড় মোড় নিয়ে আসে। 2020 সালে প্রকাশিত তার প্রথম রান্নার বই রাত্রে রাত্রে রাঁধুনি তাকে লেখক হিসেবেও পরিচিতি এনে দেয়। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 9টি, যার মধ্যে 7টি রান্নার বই। করোনার সময় লেখালেখি ও টেলিভিশনে রান্নার অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে তিনি আরও বিস্তৃত পরিসরে পরিচিত হন। দেশে এবং বিদেশে রান্নার শো, পুরস্কার ও ওয়ার্কশপের মাধ্যমে তিনি নিরলসভাবে নিজের সৃজনশীল যাত্রা চালিয়ে যাচ্ছেন। দর্শক, চলুন আবারও গল্পে ফিরি অতিথির সাথে। আমরা জেনেছি যে ছোটবেলায় একটু লেখালেখিও করতেন। হ্যাঁ, কি লিখতেন সেই সময়? সে সময় স্কুলে জন্য কবিতা লেখা হতো বিশেষ করে, এবং দেওয়ালিকাতে যখন উঠতো তখন খুব ভালো লাগতো। আচ্ছা, এছাড়া কখনো পত্র পত্রিকা বা থাকে না স্কুলের ম্যাগাজিনে ছাপানো, সেরকম ছাপানো হ্যাঁ, হতো? স্কুলের ম্যাগাজিনে অনেক কবিতা ছাপানো হয়েছে। পাশাপাশি ইত্তেফাক তখন তো পত্রিকা ছিল, সেখানে দুটো কবিতা ছাপা হয়েছিল বাহ। এবং খুব ভালো লেগেছিল তখন। বাহ, কোনো সংগঠনের সাথে যুক্ত ছিলেন? কারণ ইত্তেফাকে তো কচিকাঁচা আসর প্রকাশিত হতো। না না না, ছিলাম না তখন। আচ্ছা, আচ্ছা, এছাড়া ছোটবেলায় আর কিছু শেখা হতো, নাচ গান বা অন্য কোনো অ্যাক্টিভিটির মধ্যে ছিলেন? না, সেরকম কিছু শেখা হয়নি। আচ্ছা, পড়াশোনা কেমন ছিলেন? পড়াশোনা ভালোই ছিলাম, আচ্ছা আচ্ছা কারণ সবগুলোতে ফার্স্ট ক্লাস। আচ্ছা, ছোটবেলা থেকেই আপনি পড়াশোনায় ভালো ছিলেন? ভালো বলতে কি, রেগুলার পড়াশোনা করতে ইচ্ছে করতো না। পরীক্ষা যখন চলে আসতো তখন মানে নাক ডুবিয়ে পড়াশোনা যাকে বলে, যেভাবেই হোক তখন চিন্তা থেকে যেত যে না, রেজাল্টটা ভালো করতে হবে। জি। ছোটবেলায় মায়ের হাতে কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগতো? যদি এখন বলি সেটা বলবো শুটকির ভর্তাটা খেতে খুবই ভালো ছোটবেলা লাগছে। থেকে? হ্যাঁ, কারণ আমার জন্ম ঢাকাতে, কিন্তু আমার বাবার জন্ম হচ্ছে কক্সবাজার। আচ্ছা, তো কক্সবাজারের শুটকিগুলো কিন্তু আলাদা একটা টেস্ট। তো শুটকি খেতে খুবই ভালো লাগতো। বিয়ের পর যখন শ্বশুরবাড়ি গিয়েছি তখন দেখি তারা শুটকির নাম শুনতেও পারেন না, রান্না তো দূরের কথা। তো তখন ওটা ছেড়ে দেওয়াটা আমার খুব কষ্টের একটা জায়গা ছিল, যে এত পছন্দের একটা খাবার ছেড়ে দিব। কারণ শুটকি দিয়ে নর্মাল ভাতটা যেরকম মজা, আবার রাইসটাও কিন্তু খেতে ভালো লাগে, মানে নর্মাল পোলাও যেটা বলি আমরা। তো খুব খারাপ লাগতো। তারপরেও শুটকি নিয়ে যেহেতু কথাটা উঠে গেছে, আমি কিন্তু 2022 সালে আপনার শুটকি কম্পিটিশনে, সেখানে কিন্তু টপ পজিশনে সেমিফাইনালে 4th প্লেসে ছিলাম শুটকি বাটার নান তৈরি করে। আচ্ছা, তো এটা যখন আমি তৈরি করি, মজার ব্যাপার হচ্ছে যেহেতু আমার বাচ্চারা বা আমার হাজবেন্ড একেবারেই শুটকি খান না এবং শুটকির গন্ধটা নিতেও পারেন না, ঘরে যেদিন এই রেসিপিটা তৈরি করছে, যেহেতু আমাকে ভিডিওটা দিতে হবে, ছেলেরা যার যার নাকে গামছা বেঁধে দরজা বন্ধ করে, এবং ছেলের বাবাও এসি টেসি ছেড়ে তারা একদম অন্যরকম পরিবেশে চলে গেলেন। যখন বলছে তোমরা খেতে এসো, আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে, তো ওরা ভাবছে কি শুটকি দিয়ে খাবে। তো বলছে না না না, মানে নাক বাঁধা, আমরা তাহলে আজকে আর রাত্রে খাবো না, না খেয়ে ঘুমিয়ে পড়বো। যাই হোক, ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে এখন যখন আমাকে রেসিপিটা নিয়ে প্রেজেন্ট করতে হবে, সেদিন আবার তৈরি করেছি। এখন এটা যে টেস্ট করবে, টেস্ট করার কোনো লোক পাচ্ছি না। আমিও কিন্তু এখন শুটকি খাই না বর্তমানে, আচ্ছা। ফ্যামিলির চাপে বলবো, বাচ্চারা কেউ খায় না, আমি তো এখন আর খেতে পারি না। তো যাই হোক, সেই শুটকিটা এখন টেস্ট করার জন্য আর কাকে দিয়ে খাওয়াবো, আমার বাসার ড্রাইভারকে বললাম যে ভাই আপনি খেয়ে ফেলেন, একটু খেয়ে বলেন, তারপর আবার ওখানে প্রেজেন্টেশন করার পর বাকিটা আপনি খাবেন পুরোটা। উনি খেয়ে বললেন না, খুব ভালো হয়েছে, আপনি এখন নিয়ে যেতে পারেন। বাহ। বাহ,
তারপর নিয়ে গিয়ে আপনি সেমিফাইনালে টপ 4 এর হ্যাঁ মধ্যে ছিলেন। ফোর্থ প্লেজে ছিলাম। বাহ, চমৎকার। তো ছোটবেলায় মায়ের হাতে শুটকি ছাড়া আর কোন কোন খাবার পছন্দ পায়েসটা করতেন? পছন্দ। আচ্ছা, তো বলছিলেন যে ছোটবেলায় তো রান্না বান্নার প্রতি আগ্রহ ছিল না, তো রান্নার সঙ্গে পরিচয়টা হলো কবে? এটা শুরু হয়েছে যদি বলি 2006 সাল থেকে। তখন আমার বড় ছেলে খুবই ছোট, তো সদ্য স্কুলে দিব, মানে 3 বয়স ওর। তো তখন সেখানে নিয়ে গিয়ে দেখলাম যে স্কুলের এক ভাবি আমাকে একটু কেক খাওয়ালেন। তো কেকটা খাওয়ার পর আমি ভাবিকে বললাম, ভাবি খুব ভালো হয়েছে, কিন্তু কেকটা কোথা থেকে কিনেছো? তো ভাবি বলছে, না আমি নিজে তৈরি করেছি। তো এটা তৈরি করার জন্য কি লাগবে? তো ভাবি বললো, ওভেন কিনতে হবে। তো কিনে নিলাম ওভেন কিনে নেওয়ার পরে এখন আমি কিন্তু জানি না যে কেক কিভাবে তৈরি করে, ডাইস কিরকম, কখনো আমি দেখিনি। তো ভাবিকে বললাম, আর আমার ছেলে খুব দুষ্টু ছিল ছোটবেলা, যে আমি কোথাও যে একটু প্রশিক্ষণ নেব সেটা আমার পক্ষে সম্ভব না, নিয়ে গেলে ও যা থাকবে আশেপাশে সব ভেঙে ফেলবে এবং মানুষ বিরক্ত বোধ করতো। তো তখন আমি ভাবিকে বললাম যে, ভাবি তাহলে আমি এখন কি করতে পারি? তো বললো যে, তুমি এক কাজ করো, তুমি ফোনে আমি বলি একটু একটু শুনে তুমি করো। মেজারমেন্ট করার কোনো কাপ নেই, চায়ের কাপ দিয়ে। আচ্ছা, তো মোটামুটি যা পেরেছি সেটা ফার্স্ট টাইম একটা কেক তৈরি করেছি। সেদিন আবার আমার সঙ্গে আমার শাশুড়ি মাও ছিলেন। তো তৈরি করে আমার শাশুড়িকে, এবং আমি তখন ভাড়া থাকি KM দাস লেনে, সেখানে সবাইকে দিলাম। তো একটু থেকে যাও, তো এটা আমি দৌড়ে গিয়ে আমার পাশে একটু দোকানদারকে দিয়ে বললাম, ভাই একটু খেয়ে দেখেন। বললো, না কেকটা ভালো হয়েছে, কোথায় পেয়েছেন? তো আমি বললাম, একটু অর্ডার আমাকে দিন। মানে ইচ্ছে জন্মে গেল, যেহেতু সবাই বলছে ভালো হয়েছে। তো সেই থেকে দেখলাম যে অর্ডার আসা শুরু হয়ে গেছে পরদিন থেকে। 2টা 3টা করে সেল করছি। তখন কিন্তু কোনো ডেকোরেশন পারি না আমি। নর্মাল কেক যেটা বলে, মানে চায়ের সাথে খাওয়া যাচ্ছে যে কেকগুলো, চকলেট কেক এবং নর্মাল কেকটা, মানে ভ্যানিলা কেক Plain যেটা, cake যেটা প্লেন আমরা কেক বলি। যেটা বলে, হ্যাঁ। তো ওটা করছি, ওটা করতে 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 তখন আমার ছোট ছেলে যখন জন্ম হবে, মানে যেদিন আমি হসপিটালে যাব 8ই ফেব্রুয়ারির, তে ওর জন্ম হয়েছে সকালে। 7ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত আমি 6,500 টাকার কেক সেল করেছি। বাহ, চমৎকার। যদিও বা তখন শরীরটা অনেক খারাপ লেগেছিল, তারপরও যে কাজ করছি সেটা আমার কাছে খুব ভালো লাগছে। জি, তার মানে রান্নাটাকে আপনি তখন থেকে উপভোগ তখন করতে থেকে, শুরু হ্যাঁ, করেছেন। যখন দেখছি আমার বাচ্চারা আমার তৈরি খাবারগুলো খুব পছন্দ করছে, বলছে মা খুব ভালো হয়েছে, তখন ভাবলাম যে এটা যখন করছি আরেকটা করি। আর সেই সময় যদি বলি, তখন কিন্তু আপনার ইউটিউবটা এত অ্যাভেলেবেল ছিল না যে একটা রেসিপি দেখে আরেকটা তৈরি করব। জি। যদি বলি, রান্নার বইয়ের সংখ্যাও খুবই কম ছিল তখন, এখন অনেক হয়েছে। তেমন একটা পাওয়া যায়নি যে হেল্প নিব। তো নিজে নিজে যেটা পারতাম করে আমি আগে আমার বাচ্চাদেরকে দিতাম, যে বাবা খেয়ে বলো কেমন হয়েছে। তো যখন দেখতাম যে ওরা বলে ভালো, তা আমার মনে হতো যে অবশ্যই এটা ভালো। তখন তো সিদ্দিকা কবিরসের অনুষ্ঠান জনপ্রিয় ছিল, তার হ্যাঁ বই হ্যাঁ হ্যাঁ, তো মাঝে তার মাঝে আগে দেখা থেকে। হতো, এবং ওনারই একটা বই ফার্স্ট আমার হাতে ছিল, আমার আচ্ছা। হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। বাহ, চমৎকার। তো আপনার হাজবেন্ড বা বাচ্চারা আপনার হাতের কোন রান্নাটা খুব বেশি পছন্দ করে? এই যে আমার বড় ছেলের খাবারগুলো হচ্ছে, বাটার নানটা খুব পছন্দ করে, সাথে হচ্ছে লেমন ফিশ বা লেমন চিকেন রাইতা। আজকে আপনি কোন খাবারটা নিয়ে এসেছেন? কারণ আপনার সাথে কথা বলছি কিন্তু আমার এক চোখ চলে যাচ্ছে ওইদিকে। এবং এত ভালো গন্ধও আমরা পাচ্ছি, পুরো স্টুডিও Aroma আসলে আসছে একটা। হ্যাঁ খাবারের গন্ধে মম করছে। আজকে নিয়ে এসেছি, ওই যে বললাম ছেলে যেটা পছন্দ করে, বাটার নান এবং লেমন চিকেন রায়তা। আচ্ছা, এটির একটা রেসিপি শিখিয়ে দেন সুস্মিতাকে, যাতে আমাকে হ্যাঁ, রান্না করে সেটাই। খাওয়াতে পারে। লেমন চিকেন বা ফিশটা কিন্তু খুবই সহজ, আচ্ছা, কোনো ঝামেলা নেই। আচ্ছা, ওই লেমন চিকেনটা সম্পর্কে একটু আচ্ছা, বলি। একটু দেন না আমাকে, আপনি বলতে থাকেন, আমি একটু টেস্ট করি। স্পুন। জি। একটা কাঁটা চামচ থাকলে বোধহয় একটু বেটার হতো অনেকে। লেমন চিকেন রেসিপিটা করতে গিয়েছে, আমি তো যেহেতু কোনো চিকেন বা কোনো রকমের মাংসটা খাই না, আচ্ছা। ICI কোম্পানি থেকে আমাদের ড্যানিয়েল দার নাম তো অবশ্যই হয়তো বা শুনেছেন, ওনার একটা শো করতে গিয়েছি। তো ওখানে আমাদের বিষয় হচ্ছে যে টাইমটা বেঁধে দেয়, জাস্ট 12 মিনিটে এরকম লেমন চিকেন তৈরি করতে হবে। তো দাদা খুব মজার মজার কথা বলেন। খাওয়া? অবশ্যই। তো দাদা বলছেন, বাসায় থাকলে তো 12 মিনিটে তো আপনাদের হাজবেন্ডরা বললে কখনই আপনারা চিকেন কেন কোনো কিছু করে দিবে না, কারণ তখন আপনাদের মেজাজ আরো হাই হয়ে যাবে। তা আমি যেহেতু বলছি আমার কথাটা শুনবেন, আপনারা করে দিতে পারবেন। তো 12 মিনিটের মধ্যে করে দিলাম লেমন চিকেন। করার পরে দাদা আমাকে বলছে, এত সুন্দরভাবে করেছো, এখন একটু খেয়ে দেখো। তা আমি তো খাই না, তো বলতো, খাও না তাহলে কেন করেছো?
তো বললাম যে আপনাদের জন্য করেছি। বাহ। আপনি খান না কেন? না, আমি ছোটবেলা থেকে কোনো মাংস খাই না। আচ্ছা, মানে আপনি ভেজিটেরিয়ান। না, মাছ খাচ্ছি। আমার আসলে ইচ্ছে হয় না কখনো যে আমি মাংসটা খাবো। আচ্ছা, তো এখন তো শুটকিও খান না, না, ওটাও খাই না। আর কি খান না? সবজি খাচ্ছি, বিভিন্ন রকম রাইস খাচ্ছি, ফিশ খাচ্ছি। দেখা যায় যে কোনো বিয়ের অনুষ্ঠান বা কোথাও গেলে বিশেষ প্রয়োজন হলে আমি আমার খাবারটা নিয়ে যাই, অ্যাটেন্ড করি, কিন্তু আমার খাবারটা আমি খাই। সবসময় কি নিয়ে যাওয়া পসিবল হয়? না হলে খাই না। আর না হলে বিয়ের কোনো প্রোগ্রামে গেলে সেখানে আমি জর্দাটা খুব পছন্দ করি, সেটা খাই। বা আপনি নিজে খান না, কিন্তু রান্নাটা করেছেন চমৎকার ভাবে। তো এই যে Thank you. মেজারমেন্টের ব্যাপারটা আপনি কিভাবে বোঝেন? না, যে এটা আমার খেয়ে? আয়ত্তে চলে আসছে এখন। কতটুকুর জন্য কতটুকু লবণ দিতে হবে, কি দিতে হবে, সেটা বুঝতে পারি। বাহ। আচ্ছা। আসলে খেয়ে মনে হলো যে আরেকটু খাই, কিন্তু দর্শকের সামনে এত খেলে দর্শক তো বলবে যে এই সেটাই। পেটুক ছেলেটাকে সরান এখান থেকে। যাই হোক, আপনার ছেলে এটা পছন্দ করে আপনি বলছিলেন, আর কি কি মায়ের হাতে এসে পছন্দ করে? বাটার রাইসটা খুব পছন্দ আচ্ছা। করে, তারপরে পনির রাইস পছন্দ করে। আচ্ছা, আর এখানে আমরা সালাডটা বোধহয় মিস করে গিয়েছি। সালাডটা কিভাবে বানিয়েছেন? একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এটা রায়তা, শসা এবং পেঁয়াজ, এটা রসটা ফেলে দিয়ে, মানে পানি পানি ভাবটা যেন না হয়, টক দইয়ের পানিটাও ফেলে দিয়ে, তারপর হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচের পেস্ট পরিমাণ মতো দিয়ে, স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে চিনি, সাদা গোলমরিচের গুঁড়ো মিক্সড। আচ্ছা, আচ্ছা। খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে, আরো ভালো লাগছে যা যা নিয়ে এসেছে। এই খাবারটি নিয়ে অবশ্যই শুনতে চাই, তবে তার আগে একটু আপনাকে আপনার জীবন সম্পর্কে আরেকটু জেনে নেই। রন্ধনশিল্পী হিসেবে যখন কাজ করে শুরু করেছিলেন, আপনি বলছিলেন যে আপনার সামনে খুব একটা রেফারেন্স ছিল না। আপনার স্বামী আপনার হাতে সিদ্দিকা কবির বই, রেসিপির বইটি দিয়েছিলেন আর কি। তারপর থেকে কিভাবে নিজেকে ঝালাই করেছেন? তারপর থেকে বাসায় টুকটাক অর্ডার আসা শুরু করে দিল, সেটা করছি। বিভিন্ন রকমের সস, মেয়োনিজ তৈরি করি এবং অল্প অল্প সেল করছি। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে তো অবশ্যই সমস্যা হয়, ওদের স্কুল আছে, তো সেই দিক থেকে বিবেচনা করে এরকম অল্প অল্প কিছু কিছু করে যাচ্ছি। আর যেটা হচ্ছে, আমি ছোট ছোট কম্পিটিশনগুলিতে অ্যাটেন্ড করা শুরু করি। যেমন ছেলে যখন স্কুলে দিয়েছি, তখন স্কুলে কিছু কিছু রেসিপি নিয়ে প্রোগ্রাম হতো, সেখানে অ্যাটেন্ড করি। কখনো হয়তো বা সেকেন্ড থার্ড হই, কখনো কিছুই হতে পারি না, কিন্তু সেটা বড় কথা নয়। প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, সেখানে আমি মনে করি যে অনেক কিছু শেখা হচ্ছে, রেসিপি সম্পর্কে জানা যায়, আর হচ্ছে ডেকোরেশন সম্পর্কে জানা যায়। কারণ আমার রেসিপি আর আরেকজনের রেসিপি সেম নাম হলেও কিন্তু একই রকম কিন্তু রন্ধন প্রণালীটা না। জি। হ্যাঁ, সেদিক থেকে অনেক কিছু জানা যায়। তো এভাবে চলতে চলতে তারপর আস্তে আস্তে শুরু করলাম ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ে আমি অংশগ্রহণ করেছি, সেখানেও সেমিফাইনাল পর্যন্ত থাকতে পেরেছি। তারপরে ডান কেক ডেজার্ট কুইনে অংশগ্রহণ করলাম, সেখানেও কিন্তু কোনো প্রথম দিকে আসতে পারিনি, তো থেকেছি। তারপর গিয়ে ভীম বাংলাদেশ উইনার হলাম। তো সেখানে আমার রেসিপিটা ছিল চিরা দিয়ে বাইং মাছ ভুনা। চিরা দিয়ে বাইং মাছ ভুনা বাহ, আচ্ছা। একটু ব্যতিক্রম ধর্মী রান্না। তারপরে এটা নিয়ে একটু বলি। এটি কি আপনার উদ্ভাবন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই রেসিপিটা আমি যেদিন তৈরি করে রেসিপিটা দিয়ে দিয়েছি, ঠিক তারপর দিনই কিন্তু জাহিদ হাসান ভাইয়ের সঙ্গে আমার ছেলের নাটকের শুটিং হওয়ার কথা। তো আমি, কেন, মানে আপনার ছেলে অভিনেতা? হ্যাঁ, ছোট ছেলে যেহেতু অভিনেতা, কি নাম? অরিদ্রবারে অর্পণ, অর্পণ নামেই সবাই চিনে। হিসাবের পাগল নাটকটা শুট করার জন্য গিয়েছে ছেলেকে নিয়ে। আর যেহেতু শুটিং স্পটে গেলে আপনারা জানেন যে বিভিন্ন রকমের খাবার থাকে, মাংসের আইটেমটাই কিন্তু বেশি থাকে। আমি যেহেতু কোনো মাংস খাই না, তো আমার সবসময় আমার খাবারটা এদিক দিয়ে চিন্তা ভাবনা করে নিয়ে যেতে হয়, এবং সাথে একটু বেশি করে নিয়ে যায় যাতে সবাইকে নিয়ে আমি খেতে পারি। তো এই রেসিপিটার সঙ্গে আরও অনেক কিছু নিয়ে গিয়েছিলাম। আরেকটা নিয়ে গিয়েছিলাম গাজর দিয়ে কাচকি মাছ ভুনা। তো দুটো রেসিপি সবাই খুব পছন্দ করেছেন, যাদের সাথে বসে খেয়েছি। এবং সেখানে আমি কথা প্রসঙ্গে বলেছি অনেককে যে রেসিপিটা এখানে দিয়েছি, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভালো একটা কিছু হতেও পারে, এভাবেই বলেছি। তো যাই হোক, ছেলের শুটিংটা করে আসছি। আসার 2 দিন পরে যখন আমার কাছে ফোন আসলো যে আপনি উইনার হয়েছেন, সত্যি কথা বলতে কি আমার এতটাই ভালো লেগেছে যে বলার বাহিরে। কোন প্রতিযোগিতা উইনার হয়েছে? ভীম বাংলাদেশ উইনার, আচ্ছা আচ্ছা। আচ্ছা। ইউনিলিভারের পক্ষ থেকে। তখন ওনারা, মানে সেখানে জাহিদ হাসান কোথায় ছিল নাটকের নাটকে শুটিংয়ে? আমার ছেলের সঙ্গে শুট করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। মানে এই রেসিপিটা তো আমি আগে দিয়েছি, আগের দিন দিয়েছি।
তো পরের দিন এই খাবারটা না, জাহিদ হাসান ভাই এই খাবারটা খেতে পাননি, তখন ছিল না, যারা আমরা টেবিলে বসেছি সবাই শেষ করে ফেলেছেন, আচ্ছা। অন্যদের সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে উইনার হলেন। হ্যাঁ, মানে সবার সঙ্গে বসে আমি ওখানে আলাপ করেছি যে এই রেসিপিটা দিয়েছি, যদি একটা ভালো কিছু হয় তো খুবই ভালো হয়। এবং রেসিপিটা খাওয়ার পর সবাই বলেছে না খুব ভালো হয়েছে। সবার দোয়া নিশ্চয়ই হয়তোবা। বর্ষিত হয়েছিল তখন আপনার উপরে। তো যাই হোক, যখন 2-3 দিন পরে এরকম ফোন আসলো যে না, আপনি উইনার হয়েছেন, জয়া হাসান আপু আপনার বাসায় আসবে শুট করার জন্য। সত্যি কথা অনেক অনেক ভালো লেগেছে। এবং তার 2 দিন পর যখন চলে এলেন, অভিনেত্রী জয়া আহসান। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় এসেছেন উনি, কিন্তু আমাকে প্রায় 4 ঘন্টার মতো সময় দিয়েছেন আমার বাসায়, অনেক সময়। কি কি হয়েছে বিস্তারিত শুনবো, কারণ জয়া আহসান সান্নিধ্য পাওয়ায় যেখানে হ্যাঁ, অনেক বিশাল ব্যাপার। দুষ্কর ব্যাপার, সেখানে আপনার বাসায় এসেছেন তাও 4 ঘন্টা। হ্যাঁ, বিভিন্ন মিডিয়ার লোকজন আমার এখানে চলে আসলো। আমার ফ্ল্যাটটা যদিও খুব একটা বেশি বড় না, 1150 স্কয়ার ফিট, তো বুঝতেই পারছেন। তো সেখানে এত লোক, আমি কিন্তু সবাইকে বসার মতো সিট দিতে পারিনি, সেটা আমার পক্ষে সম্ভব না। বেশিরভাগই ফ্লোরে বসেছেন, কিছু জয়া করার আহসান ছিল না। কোথায় বসেছিলেন? উনি তো ড্রয়িং রুমে বসেছেন। এবং শুনি জয়া হাসানকে সামনে থেকে দেখা এবং কাজ কথা করা বলা, এটা অনুভূতিটা কেমন বিশাল ছিল? ব্যাপার। আমার কাছে খুব খুব ভালো লেগেছে। এবং উনি আমার রেসিপিগুলো খেয়েছেন এবং অনেক রেসিপি নিয়ে গিয়েছেন, এটা আরো বেশি ভালো লেগেছে। এবং উনি আমাকে যে একটা কথা বলেছেন, দিদি আপনি তো দশপূজা, যেভাবে রান্না করছেন সেভাবে সংসার সামলাচ্ছেন, আপনি আরো সামনের দিকে এগিয়ে যান। বাহ। এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তিনি যে কোন recipe- খাবারগুলো বাসায় নিয়ে গিয়েছেন? কেক ছিল, আর ছিল দই তৈরি করেছিলাম, সেটা, আর আরেকটা হচ্ছে আপনার ওই যে চিকেন ফ্রাই, যেটা লেগ ফ্রাই আর কি, আচ্ছা, সেটা। তো যে রেসিপিটির দৌলতে আসলে জয়া হাসানের সান্নিধ্য আপনি পেলেন, সেই বাইম মাছ দিয়ে চিরা। চিরা। চিরা দিয়ে বাইং মাছ আচ্ছা, বোনা। চিরা দিয়ে বাইম মাছ, তো খুবই নতুনত্ব একটি রেসিপি। হ্যাঁ, হ্যাঁ। একটু শুনি ছোট করে কিভাবে তৈরি করবেন। আচ্ছা আচ্ছা, চিরাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো বাইং মাছটা তো হচ্ছে আমরা ফেলে দিয়ে, যাতে দেখতে একটু মাংসের মতো মনে হয়, ফেলে ভালো করে ধুয়ে এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলো সব সিদ্ধ করে একবারে পেস্ট করে নেওয়া। চুলায় সামান্য তেল দিয়ে, আর আমার রান্নার প্রত্যেকটার মধ্যে হচ্ছে কি তেল মশলাটা একটু কম থাকবে। তো সামান্য একটু তেল দিয়ে ওই যে মশলাটা পেস্ট করে নেওয়া, সেটা একটু হালকা ভেজে মাছটা দিয়ে দিব, যেহেতু মাছটা কাঁচা। স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, হলুদ থাকবে সামান্য, আর থাকবে ধনে গুঁড়া, জিরার গুঁড়া। তারপরে যখন মাছটা সিদ্ধ হয়ে আসবে, সামান্য একটু পানি দিয়ে নামানোর একটু আগে চিরাটা দিয়ে দিতে হবে, যাতে চিরাটা গলে না যায়। এবং এই রেসিপিটা আমি মনে করি ওয়ান ডিশ হিসাবেও খাওয়া যায়। অর্থাৎ মনে করেন লাঞ্চের সময় হয়তো অনেক সময় মানে ভাতের কোনো একটা ব্যবস্থা হচ্ছে না, সে সময় এই ধরনের রেসিপি খেলে কিন্তু এনাফ। জি। অনেকটা হচ্ছে মুড়ি ঘন্টার মতো, আমরা যেটা প্রায় চাল ওরকম। দিয়ে মাছ হ্যাঁ, হ্যাঁ, রান্না হ্যাঁ, হয় হ্যাঁ। জানি। মাছের মাথাটা দিয়ে যে এটা হ্যাঁ। করা হয়। আচ্ছা, আবার কিন্তু বাঁধাকপি দিয়ে ওরকম একটা মুড়ি ঘন্ট করা যায় চাল দিয়ে। আচ্ছা। বুঝতে পেরেছি আপনার অনেক পছন্দ। তো আপনি বলছিলেন যে আপনি যেহেতু মাংস খান না, মাছের আইটেম গুলোই খান, তো মাছের এরকম আরো কি কি বিশেষ পদ বাসায় তৈরি হয়? আচ্ছা, আমার বড় ছেলেটা যখন খুবই ছোট, তো ওকে খাওয়ানোর জন্য বিশেষ করে বাইং মাছের বিরিয়ানিটা করা হতো। এরকম বড় বড় বাইং মাছ কিনে ছিলে চামড়াটা ফেলে দিয়ে পোলার চাল দিয়ে যখন করে দিতাম, তো ওর কাছে খুব ভালো লাগতো। আর এটার করার অর্থ হচ্ছে ওর জন্য যদি চিকেন দিয়ে করি, বাসায় শুধুমাত্র 2জন ব্যক্তি, ও আলাদা খাবে, আর ওর জন্য করতে সামান্য এতটুকু পরিমাণে। তো সেই হিসাবে চিন্তা করতাম না, বাইং মাছ দিয়ে করা হোক, মা ছেলে দুজনেই খেয়ে ফেলি। আচ্ছা, তো ওটাও ওর খুব সাধারণত পছন্দের ছিল আর কি। হয় যে আপনি মাংস খান না, কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে মাংস লাভার, এবং দেখা যাচ্ছে যে চারিদিকে সেটা কেএফসি, বিএফসি, কত জায়গায় শুধু সবাই চিকেন খাচ্ছে তো খাচ্ছে। এবং আমি বাড়িতে কারোর সাথে কোথাও গেলে এরকম চুপচাপ বসে থাকি, খাই না। এবং অনেক আপুরা যখন যে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, বলে এই তোমার খাবারটা না আমাকে দিয়ে দিও, ঠিক আছে তুমি নিয়ে যাও। আচ্ছা, তো বাড়িতে যেটা হয় যে বাচ্চারাও অনেক সময় মাছ খেতে চায় না, সেটা কাটা বাছার জন্য হোক, কিংবা অনেকে স্মেলটা ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আপনার সন্তানদের কিভাবে মাছের প্রতি আকৃষ্ট করেছেন? বাইং মাছ তো একটা আলাদা, আপনি না, যে কোনো মাছে ওরা খায়। যেমন মনে করেন আরেকটা মাছ যেটা বলছি, তেলাপিয়া মাছ, যেটা এই তেলাপিয়া মাছটাকে কিন্তু একদম অয়েল ফ্রি ফ্রাই করা যায়। অর্থাৎ এটার সাথে আপনার একটু হলুদ, লবণ, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিন্তু আপনার গোল গোল করে কেটে আস্ত থাকবে, একটু গাজর দিয়ে
একটু পানি দিয়ে দমে দিয়ে দিলে মাছের যে তেলটা আছে সেই তেলটা বেরিয়ে আসে এবং পুরো সিদ্ধ হয়ে যায়, এবং এই মাছটা দিয়ে আপনার খেতে মনেই হবে না যে আমি তেল দিইনি একটুও, প্লাস খেতে খুব ভালো লাগে। তো বিভিন্ন ধরনের আইটেম আমি মাছ দিয়ে তৈরি করে বাচ্চাদেরকে তো খাওয়াচ্ছি, পাশাপাশি যে একেবারেই তারা মাংস খাচ্ছে না তা না, চিকেনটা তো থাকছেই, ফ্রাই খাচ্ছে, কিংবা এই যে এরকম লেমন চিকেন করে দিচ্ছি বা আরও অন্যান্য আইটেম করে দিই, ওরা খাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো আপনার সামনে যে খাবারটা আছে সেটি তো মনে হচ্ছে মাছ, রাইট? আচ্ছা, কি মাছ দিয়ে করেছেন এবং এই পাঙ্গাস খাবারটার মাছ নাম দিয়ে। কি? এটা হচ্ছে লেমন ফিশ। পাঙ্গাস মাছ দিয়ে করেছেন? হ্যাঁ, আচ্ছা, একদম কাটা ছাড়া। একটু আচ্ছা, রেসিপিটা তুমি তো একটু টেস্ট করে আগে দেখো, আমরা না, তুমি রেসিপিটাও আগে টেস্ট জানবো। করো, কারণ আমি হচ্ছে আপনি মাংস খান না, আমি মাছ খাই না, কিন্তু মাঝে মধ্যে খাই। তবে এটা একটু টেস্ট করে আচ্ছা, দেখতে পারেন। যেহেতু রুম্মান খায় না, আমি একটু টেস্ট করে দেখছি। তুমি তো পেঁয়াজ খেলে। না, এখানে মাছের টুকরা ছিল এবং লেমনের একটা সুন্দর গন্ধ আসছে, তো প্রক্রিয়াটা শুনি একটু। ও কিন্তু ধরা পড়ে গিয়েছে, তুমিও মাছ খাও না? আমিও মাছ একটু কম খাই, কারণ হচ্ছে ওই তুমি যেটা বলছিলে যে মাছের কাটা একটা বিষয়, এবং মাছের পাঙ্গাস মাছে তো স্মেলটা আসলে কাটা আমি ওরকম। নিতে পারি না, তো ওই আচ্ছা। কারণে মাছ কিন্তু কিছুটা কম স্মেলটা কি খাই। আছে এখানে? না, ওইটাই আমি বলছিলাম যে এখানে চমৎকার একটা লেবুর আচ্ছা, দাও। স্মেল পাওয়া তুমি এত যাচ্ছে। সুন্দর করে বানিয়ে এনেছেন, না খাওয়াটা তো হয় না যে খারাপ। আমরা দেখায় রেসিপিটা আসলে। একটু শুনি। আচ্ছা, এটা হচ্ছে পাঙ্গাস মাছের চামড়াটা ফেলে দিয়ে মাঝখানের কাঁটাটাও সরিয়ে ছোট ছোট করে কেটে ময়দা দিয়ে ফ্রাই করতে হবে, সাথে দিতে হবে একটু লেমন জুস, স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়োটা থাকবে, আর হচ্ছে অরিগানো পাতাটা। এটা কিন্তু শুকনো পাতা না, আমার বাসায় অরিগানো গাছ আছে, যেহেতু রান্না বান্না করি এই পাতাটা খুবই দরকার। আচ্ছা, এটা এটা কি দিয়ে- আপনার বাসাতে গাছ আছে? হ্যাঁ হ্যাঁ, অরিগানো গাছ আছে। আচ্ছা, বাহ। হ্যাঁ, তারপরে ফ্রাই করে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা এবং রসুন সবগুলো একেবারে হালকা তেলে ভেজে ভাজা মাছটা দিয়ে দিতে হবে, আর লেমন জুস, সাদা গোলমরিচের গুঁড়ো, আবার নামানোর আগে সেই অরিগানোর একটু পাতা, এই, আচ্ছা, বাহ। আর কোনো কিছু না। আপনি কোন মাছ খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? কাটা ছাড়া সব মাছই খেতে ভালো ও, লাগে। আপনিও কাটা বাঁচতে পারেন না আমার মতো। ইয়েস। যাই হোক, এই খাবার মানে পাঙ্গাস মাছটা খেলাম অনেকদিন পরে খেলাম, এবং মাছ খেলাম অনেকদিন পরে, খুব ভালো তাহলে লাগলো। আপনাকে তো মাছের আরো অনেকগুলো রেসিপিও দেওয়া দরকার, এবং মানে তৈরি করে প্লাস লেখা রেসিপিও দেওয়া দরকার। আচ্ছা। অবশ্যই একদিন রুম্মানকে নিশ্চয়ই আপনি দাওয়াত করে আপনার বাসায় নিয়ে অনেক কিন্তু ধরনের কাটা মাছ কি আপনি খাওয়াবেন। বেছে দিবেন? এই যে কাটা তোমার দেবো জন্য না তো কাটা ছাড়া সাথে। এরকম মাছ দিবে। কাটা দেবো না, কোনো রেসিপি তো কাটা দেবো না। আয়ের মাছেরও বোধহয় কাটা কম। হ্যাঁ, আমি কাসকি মাছের একটা বল তৈরি করি, সেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, একদম পেস্ট করে, কিন্তু বোঝার কোনো উপায় নেই যে ওটা যে কাসকি মাছের বল। আচ্ছা। এবং সেই রেসিপিটা কিন্তু জয়াসান আপু যখন বাসায় এসেছিলেন আমি করেছিলাম, উনি খুব অবাক হয়ে গিয়েছেন। বাহ, বাহ। চমৎকার। তার সামনে রান্না করেছিলেন নাকি আগেই রান্না করে না, রেখেছিলেন? আসলে তার সামনে তো রান্না করাটা সম্ভব হয়ে ওঠেনি, এতগুলি রেসিপি সেটা সম্ভব না, সময় তো অল্প, আমার সাথে তো আড্ডা দেবেন উনি, যে কারণে আগেই তৈরি করে রেখেছিলাম। সেটি কোথায় প্রচার হয়েছিল? ইউটিউবে আছে? ইউটিউবে আছে, লিংকটা দিয়ে দিব, এবং বিভিন্ন চ্যানেলও দেখিয়েছেন। আচ্ছা, সেটা তো একটা প্রমোশনালের অংশ হিসেবে আপনারা মিট করেছেন। তো হয় না যে এর আগে আপনি যেটা বলছিলেন যে প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই হচ্ছে গিয়ে প্রধান বিষয়, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া বিষয় না। আমার ক্ষেত্রে আমি মনে করি অনেক কিছু শেখা যায়। জি। জি। এবং সেটি আপনি অনুধাবন করেছেন বলেই কিন্তু ফাইনালি গিয়ে এই যে আপনি বিভিন্ন প্রতিযোগিতা উইন করেছেন, এবং যে ভীমের যেটা আপনি বলছিলেন সেখানেও আপনি বিজয়ী হয়েছেন, তাই না? তার মানে হচ্ছে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। কি বলো সুস্মিতা? একদমই তাই, এভাবেই আসলে আমরা শিখতে শিখতে একসময় দেখা যায় যে অনেক বড় কোনো জায়গায় পৌঁছে যাই। এবং পরবর্তীতে আপনার কি কখনো মনে হয়েছে যে রান্না বিষয়ক তো এখন অনেক আমরা দেখি যে কালিনারি ইনস্টিটিউট আছে, তো কখনো এরকম প্রশিক্ষণ নেয়ার কথা মনে হয়েছে? আমি কালিনারি ইনস্টিটিউটের মাধ্যম থেকে লেভেল 3 কমপ্লিট করেছি, সেটা হচ্ছে রংধনু একাডেমি। আচ্ছা, আচ্ছা, কত সালে এটা? এই যে গেল সেপ্টেম্বর। আচ্ছা, তো সেখানে কি কি বিশেষ প্রশিক্ষণ আপনি পেয়েছেন? না, এখানে প্রশিক্ষণ বলতে তো আমাদের প্র্যাকটিক্যাল তেমন একটা কিছু করায় না, বা আমাদের প্রয়োজন হয় না, থিওরি পরীক্ষাটা দিতে হয়। আচ্ছা,
থিওরি পরীক্ষা কয়টা দিতে হয়? কয়টা বলতে কি, ডে লং আমাদের এক্সামটা দিতে হয়। থিওরি থাকে 30 মার্কস এবং 70 মার্কসটা থাকে হচ্ছে প্র্যাকটিক্যাল। ওখানেই ভিতরে আমাদের রেসিপি মানে করে দেখাতে হয়, মানে একদম সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো রেসিপি, তাদের রেসিপি শিট থাকে, সেই হিসাবে আমাদেরকে তৈরি করে দিতে হয়। কেন মনে হলো যে আপনার এই প্রশিক্ষণটা নেওয়া দরকার? না, যেহেতু আমি এই জগতে ঢুকে গিয়েছি, যারা হাতে কলমে শিখে এসছে তাদের কথাটা তো অবশ্যই ব্যতিক্রম। আমরা তো আর সেটা, আমরা যারা রন্ধনশিল্পী এরকম কম্পিটিশন করে করে এসছি, আমরা তো সেই সুযোগটা পাইনি। তাই ভাবলাম যে এখানে যদি আমি একটা সার্টিফিকেট অর্জন করি, ভবিষ্যতে আমি অনেক কাজে এটা লাগাতে পারবো। সেই সুবাদেই আমার মতো রন্ধনশিল্পীরাও করেছেন এবং আমিও করেছি। আচ্ছা আর যেহেতু প্রাইভেটে গেলে এটা টাকার ব্যাপার, আমরা একটা সরকারি পর্যায়ে করে নিয়েছি। আচ্ছা, আচ্ছা। তো আপনি বলছিলেন যে আপনার যখন একদম শুরুটা হয় আপনি কেক বানিয়ে বিক্রি করতেন, হ্যাঁ। তো সেটা কি এখনো চলছে? এখন তো আসলে অতটা সময় হয়ে ওঠে না, যতটা পারি আমার পরিচিত লোকজন বললে আমি করে দিই, যে আমার আজকে একটু এই কেকটা লাগবে, এই এত পাউন্ডের মধ্যে আমাকে একটু করে দাও, বা একটু ডিজাইনটা বলে দেবে, বা এরকম একটা নাম লিখে দিতে হবে, সেটা আমি করে দিই। যেটা আপনি বলছিলেন যে বিভিন্ন ডেজার্ট প্রতিযোগিতায় আপনি উইন করেছিলেন, তার মানে আপনি কি সুইট টিথ, আপনার সুইট টিথ? আমার খুব ভালো লাগে সুইট। আচ্ছা। আমি ঝাল একদমই খেতে পছন্দ করি না, আচ্ছা, সেটা কি ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। আচ্ছা। আমার যখনই মনে হয় যে না আমি মিষ্টি খাবো, বাইরে তো আর কিনে খাই না, যখন দেখি না আমার ঘরে এখন পর্যাপ্ত পরিমাণে দুধ নেই, ছানা নেই, আমি কিন্তু সুজি দিয়ে মিষ্টি তৈরি করে সঙ্গে সঙ্গে গরম গরম মিষ্টি খাওয়ার মজাই আলাদা। বাহ, আমাদের সাথে আছে আরেকটি ডেজার্ট, আরেকটি আইটেম, এবং আপনি যেটা সুইট টিথ আপনার রয়েছে, সেরকম ভাবে একটা মিষ্টি আইটেম রয়েছে, এটার নাম কি? চকলেট ট্যাকো। চকলেট টেকো। আচ্ছা। এটা কি মানে মেক্সিকান টাকো থেকে ইন্সপায়ার্ড হয়ে চকলেট টাকো। বাহ, এই নামটা আপনার দেয়া? আমার দেয়া। বাহ। এটা কিভাবে তৈরি করেছেন একটু শুনি। এটা চকলেট কেকটা তৈরি করে ব্ল্যাক চকলেটটাই দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আসলে ছিল না ঘরে, হোয়াইট চকলেট দিয়েছি, আচ্ছা। তার উপরে ক্রিম দেওয়া। তুমি ধরে দেখাও দর্শকদের। তুমি যেহেতু মিষ্টির কথা বলছিলে, আমি আগে তোমার দিকে এগিয়ে দিলাম। দেখতে তো চমৎকার হয়েছে। এটা কি হুইপড ক্রিম? হ্যাঁ, হুইপ ক্রিম। আচ্ছা, বাহ, আর নিচে পিছনে হচ্ছে হোয়াইট কেন আমরা চকলেট। খাবো না? টেস্ট করে দেখুন। নাও, এতক্ষণ ঝাল খেয়েছো, এবারে মিষ্টি মুখের পালা। বাহ। বেকিং পেপারটার মধ্যে চকলেটটাকে গলিয়ে নিয়ে দিয়ে তার উপরে কেকটাকে আগে গোল গোল করে কেটে নিতে হবে, কেটে ওইখানে দিয়ে তারপর চাপা দিয়ে দুইটা বাটির মাঝখানে রেখে দিতে হবে, যাতে ওটা যখন শুকিয়ে যাবে আপনি থেকে সেট হয়ে যাবে। ছেড়ে দিলে কিন্তু আবার এভাবে ফ্ল্যাট হয়ে যাবে। তারপরে মাঝখানে হুইপ ক্রিম দিয়ে দিলাম। এগুলো কি পুরোই আপনার নিজের উদ্ভাবন, না কোথাও থেকে দেখে ইন্সপায়ার্ড হয়ে তারপরে চেষ্টা করা? না, এখন যেমন অনেক ডিজাইনগুলোর বিষয়টা হচ্ছে কি, ছেলেরা তো বড় হয়েছে আমার, ছেলে মাঝে মাঝে বলে মা এটা একটু এভাবে না, এভাবে করো তো, দেখো তো কেমন হয়। আর আমার ছোট ছিল যেহেতু রান্না বান্নার প্রতি খুবই আগ্রহ, আচ্ছা। আমাকে হেল্প করে, বা ওর যখন মন চায় যে না আজকে কেক খাবো, নিজেই বসিয়ে দেয়। সুস্মিতা, তো অনেক মজা কিন্তু তাই? খেয়ে দিই। বাহ, সেই ক্ষেত্রে আমার ছোট ছেলে বলছে যে মা এটাকে না এভাবে করলে মনে হয় ভালো হবে। তখন দেখলাম যে না, ওর বুদ্ধিমতো তো এটা ঠিকই হচ্ছে। বাহ, চমৎকার। তো খাবার দাবারের পর্ব শেষ। সো স্যাড। আমরা অনুষ্ঠান শেষে হয়তো এগুলো একদম উদরপূর্তি করব, তবে সামনে অনেকগুলো বই রয়েছে যে বইগুলো আসলে আমাদের খুব কাজে লাগবে এবং আমরা পড়তে চাই। আপনার মোট কটি বই বেরিয়েছে? আমার একক বইয়ের সংখ্যা হচ্ছে 9টি, এর মধ্যে 7টি হচ্ছে রান্নার বই। বাকিগুলো উপন্যাস? উপন্যাস না, এই যেমন 40-এর ঊর্ধ্বে নারীর মন, এটা হচ্ছে শুধু নারীদের মনের কথা, মানে নারীদের মধ্যে যে অব্যক্ত অনেক কথাগুলো থাকে সেটা একটু লেখনীর মাধ্যমে প্রকাশ করা। বেশ আলোচনা এসেছিল। আচ্ছা। প্রথমে আমার হাতে যে বইটি আছে এটি নিয়ে একটু এটা শুনতে চাই। এবছরের রান্নার বই। এই বছরে বের হয়েছে? হ্যাঁ। আচ্ছা, হেসেলের রাঁধুনি এবং এই বছর ভেতরে- মানে 25। মানে গত বছর। হ্যাঁ হ্যাঁ, মানে 26 সালে তো অবশ্যই বের হবে আরেকটা বই। আচ্ছা, রেসিপির বই। এখানে মোট কতগুলো রেসিপি আছে? 100টি। 100টি। বাহ, এটা কি সবই আপনার আমার রেসিপি। বাহ, চমৎকার। এবং এই বইটির কথা আপনি বলছিলেন যে বেশ আলোড়িত হয়েছে এই বইটি, 40 ঊর্ধ্বে নারীর নারীর মন। মন। তো কেন মনে হলো এই বইটি লেখা প্রয়োজন? কোনটা, মানে এই নারীর মন বইটি বইটি? লিখতে আপনি আসলে অনুপ্রেরণা পেলেন কিভাবে? আসলে মনে মনে ভাবছি যে একটা নারীর বয়স যখন 40-এর ঊর্ধ্বে হয়ে যায়,
তখন অনেক কিছু চিন্তা ভাবনার মধ্যে চলে আসে। আমার বয়সও এখন 40-এর ঊর্ধ্বে, সেই আমার দিকটা তুমি বিবেচনা আমাকে করে বইটা দাও। লিখেছি। সন্তান মানুষ করা, সংসার করা এবং নিজের অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু অনেক ইচ্ছাটাই নারীরা প্রকাশও করতে পারে না এবং সেরকম ফলটাও কেউ দেন না। তো সেই দিকটা বিবেচনা করেই আমি লিখলাম যে না, আমার দিকটা থেকে আমি লিখতে থাকি। এবং লেখার পরে যখন এটা প্রকাশ হলো, তখন দেখি অনেক আপুরা বইটা পড়ে বলতেছে আমার সাথে মিলে যায়, মানে যার যার সাথে মিলে যাচ্ছে। কিন্তু লিখেছি কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি লিখেছি বইটা। আচ্ছা। লেখকরা আসলে এজন্যই তো অনন্য যে তারা যে কথাগুলো লিখে, তাদের লেখাগুলো পড়ে অনেকেরই মনে হয় যে আমার মনের কথাটাই আসলে এই বইতে আছে। এবং আচ্ছা, এই বইয়ে যে হেসেলের রাঁধুনি, সেখানে একটা মজার আইটেম দেখেছে, দেখো। তুমি কি খেতে চাও? ময়দার ধোকা মানে হ্যাঁ কি? হ্যাঁ, ময়দার ধোঁকাটা হচ্ছে ময়দাটাকে ময়ান করে তারপরে এটা ধুতে 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 এমন একটা অবস্থা, মানে কিছুক্ষণ তো রেস্টে রাখতে হবে, এমন একটা অবস্থায় চলে আসবে রাবারের মতো, অর্থাৎ যেটা চর্বি, একটা গরুর চর্বি বলেন, খাসির চর্বি বলেন, ওইরকম টাইপ। তারপর এটাকে তেলে ভাজতে হবে, ইচ্ছে করে হলুদ দেওয়া যাবে, নাও দেওয়া যাবে। তারপরে এটাকে একটু লবণ দিয়ে ভাজার পর আপনার যদি ইচ্ছা হয় আপনি আলাদা আলাদা কারি করে খেতে পারেন আলু দিয়ে, আর নয়তো বা এটা এমনিও খাওয়া যায়, খুব ভালো লাগে। মানে এই তাহলে এটা ধোঁকাটা রান্না ভাজার করে পরে কাউকে- মনে হবে যে একদম চর্বি এটা, কিন্তু আসলে কিন্তু অয়েল বলতে এখানে কিছু নেই। আচ্ছা, আর এই যে এখানে গাজরের দুধ, গাজরেরও দুধ পাওয়া যায় নাকি? না, ক্যারটটাকে ব্লেন্ড করে ওর সাথে যখন দুধটা মিক্সড করা হয় তখন এটা ক্যারট মিল্কি হয়ে যায়। এটা দিয়ে কেক তৈরি করা যায়, বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করা যায়। বাহ, চমৎকার। চমৎকার। এরপরে বইটা দেখাও। হ্যাঁ, অনুপ্রেরণার গল্প। এটা হচ্ছে ছোট ছোট গল্প। আচ্ছা, এই বইয়ের অনুপ্রেরণা কিভাবে? এটা করোনার সময়কালীন লিখেছিলাম, যখন একদম ঘর বন্দি আমরা সবাই, তখন তো আর সময় কাটতে চাচ্ছে না এবং দেশচিত্র অনলাইন পত্রিকা তো আমি ছোট ছোট গল্প লিখছি। তখন আমার মনে হলো যে না, এই ছোট ছোট গল্পগুলো দিয়ে একটা বই আকারে বের করা যায় কিনা, সেই সময় লিখেছি এটা। আচ্ছা, এবং এই বইটি আপনি আপনার পিতা মাতাকে উৎসর্গ করেছেন, আপনার মাতা নির্মলা দাস এবং পিতা নির্মলা দাস। রবীন্দ্রনাথ হ্যাঁ। দাসকে নিয়ে। হ্যাঁ, বাহ, তারা বইটি পড়েছেন? পড়েছেন বাবা, বাহ, কি বলেছেন? ভালো হয়েছে। এই বইটি নিয়েও আমি দেখলাম যে খুব সুন্দর সুন্দর আপনি লাইক, যেমন পরিশ্রমের ফল সর্বদা মিষ্টি হয়, সেখানে আপনি এক প্যারা লিখেছেন, তারপরে ছোট্ট করে উপদেশ লিখেছেন, কঠোর পরিশ্রমের ফলে মিষ্টি ফল হয়। খুব সুন্দর সুন্দর প্যারা এবং করে দেয়া। এই বইটির একটি বিশেষত্ব, আমরা যে ছোটবেলায় ঈশপের গল্প বা এরকম জি, বই জি। পড়তাম, সেরকম। নিচে একটা উপদেশ হ্যাঁ, হ্যাঁ, থাকতো, Right. সেরকম উপদেশ আছে প্রত্যেকটাতে। বাহ, এই বইটা পড়লে আমরা ভালো মানুষ হয়ে যাবো। একদম তাই, এবং ভালো চিন্তাও করতে পারবো আশা করছি। এবার আরো একটি বই আমার সামনে দেখতে পাচ্ছি, তৃপ্তির রান্না, এবং এটি নিরামিষ রান্নার রেসিপি। হ্যাঁ, এটা একেবারে পেঁয়াজ রসুন ছাড়া, যতগুলি রেসিপি আছে কোনো পেঁয়াজ রসুন নেই এখানে। আচ্ছা, তার মানে নিরামিষ বলতে আমরা আসলে জানি যে সনাতন সবজি। ধর্মাবলম্বীরা হ্যাঁ, অনেক হ্যাঁ। সময় পূজায় জানি যে আমিষ খাওয়া নিষেধ, তো সেই হ্যাঁ। সময় আসলে খুব বা কাজে একাদশী লাগবে। যখন রাখা হয়। হ্যাঁ হ্যাঁ, তো এখানে মোট কতগুলো রেসিপি আছে? এখানেও সম্ভবত 70টা হবে। আচ্ছা, এবং প্রত্যেকটাই আপনার এগুলো নিজের হ্যাঁ, তৈরি? নিজের তৈরি। এখান থেকে যদি বিশেষ কয়েকটা শুনতে চাই, আমরা আসলে নিরামিষ বলতে ভাবি যে এত কি হতে পারে, তো আপনি 70টি রেসিপি এখানে রেখেছেন, তার মধ্যে বিশেষ কয়েকটা শুনি। যেমন আলুর দম। আচ্ছা, আলুর আলুর দম দম মোটামুটি কমন, একটু না যদি না, আমরা তাতে uncommon পেঁয়াজ গুলো রসুন জানতে ছাড়া চাই। যখন করা সরিষা হয়। মূলা নিয়ে বলেন। সরিষা মূলা এটা কি? সরিষা মূলা, সরিষাটাকে পেস্ট করে তারপরে মূলা দিয়ে এটাকে একটু ঝোল আকারেও খেতে পারে, আবার একটু চচ্চড়ির মতো খেতে পারে, আচ্ছা, আচ্ছা, কাঁচামরিচ দিয়ে। পেঁপে ও গাজরের ঘন্ট। পেঁপে এবং গাজর দুটোকে একদম গ্রেট করে কেটে তারপর এটা ঘিয়ে ভেজে এর মধ্যে একটু পাঁচফোড়ন দিলে খুব ভালো লাগে। এটা যে কোনো রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। বেগুনের চপ, আমরা তো বেগুনি বলে হ্যাঁ জানি, বেগুনি বেগুনের জানি, চপ কি বেগুনের দিয়ে? চপটা কি? আচ্ছা, বেগুনের চপটা হচ্ছে আমি যেভাবে করি, আলুটাকে সিদ্ধ করে তারপর বেগুনটাকে মানে মাঝখান দিয়ে কেটে তুলে ফেলে, তারপর আচ্ছা। আলুটাকে গোল করে ওর মধ্যে ঢুকিয়ে তারপরে ফ্রাই করা। এটা ভেষণ দিয়ে ফ্রাই করলে খুব ভালো লাগে। বাহ, কাঁচকলার রোস্ট এটা আরো মজার। কিরকম? কাঁচকলাটাকে যদি ছোট সাইজ কাঁচকলা হয় তাহলে এটাকে কেটে শুধু লবণ দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। তারপরে টক দই দিয়ে
যেভাবে রোস্ট রান্না করে মানে পেঁয়াজ রসুন ছাড়া করে নামানোর সময় একটু গুঁড়ো দুধ এবং ঘি। আচ্ছা, আলু পটলের রসা। হ্যাঁ, আলুটাকে কেটে একটু সিদ্ধ করে তারপরে পটলটাকে আলাদা ফ্রাই করে ওটাকে আপনার গরম মশলা দিয়ে হালকা ঝোল থাকবে। আচ্ছা, লেবু এবং পাতায় লেবু পাতা, লাউয়ের- হ্যাঁ এখানে আমারও চোখ আটকে ছিল। আমরা অনেক সময় লাউ পাতা দিয়ে অনেক রেসিপি দেখি, তো লেবু পাতা দিয়ে কি? লাউয়ের খোসা ভর্তা। আচ্ছা, লাউর খোসাটাকে প্রথমে সিদ্ধ করে, এটা কি মানে আমরা যে সবুজ লাউ চিনি সেটা? হ্যাঁ কচি লাউটা যেটা আর কি, হ্যাঁ লাউয়ের খোসা যেমন এই যে এখন যে শীতের সিজন এখন একদম ভালো কচি লাগে, লাউটা, হ্যাঁ জি। ভাজিও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। তো লাউয়ের খোসাটা এর মধ্যে ইচ্ছে করলে আলুর খোসাটাও দেওয়া যায়, তাহলে একটা আঠালো ভাবটা ভালো আচ্ছা। হয়। তো ভালো করে ধুয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে পেস্ট করে তারপরে যখন আবার একটু তেলে দিব সেই সময় লেবু পাতাটা দিতে হবে, তাহলে লেবু পাতার ফ্লেভারটা আসবে। বাহ, আর চমৎকার। কালো জিরা টমেটো। ভালো লাগছে না নাকি রেসিপিটা? কালো জিরা তো এমনি একটু হয় না? মানে একটু তেতো ভাব তো থাকে, তো না, জিরার কালো জিরাটা সাথে- ওরকম তেতো থাকবে না। আচ্ছা। আর টমেটোটাকে কেটে কালো জিরাটা ফোড়নে দিয়ে সঙ্গে সঙ্গে টমেটোটা দিয়ে দিতে হবে, তাহলে আর মোটে তেতো ভাবটা থাকবে না। বাহ, এবারে আরো একটি অনেক কিছু বই আমি শিখে দেখতে নিলাম। পাচ্ছি, তৃপ্তির হেসেল। এখানে এটাতেও রেসিপি আছে? হ্যাঁ, এটা তো রেসিপি আছে, তবে এটা কিন্তু নিরামিষের না, এটা আচ্ছা, কিসের? এটা বিভিন্ন রকম মিক্সড রেসিপি। থ্যাঙ্কস, এটা আমার। এটাতে আমাকে ডেজার্ট দাও। আছে? ডেজার্ট আছে, সব আইটেমে আছে। বাহ, এটা তাহলে আমার। এটি কত সালে বেরিয়েছিল? এটা সম্ভবত 3 বছর আগে। আচ্ছা, 3 এগুলো কি বছর আগে। এই যে যখন আপনি বই লেখেন, সব আমি এই- বই মেলার সময় বের করি। হ্যাঁ মানে এই রেসিপিগুলো আমার মনে হয় আপনি আলাদা আলাদা ভাবে হয়তো কোনো পত্রিকায় ছাপা হয় বা বিভিন্ন জায়গায় হ্যাঁ, হয়। মাঝে মধ্যে ছাপা হয়। সবগুলো সংকলন করে আপনি একটা বইয়ে লেখেন আর কি। না, হয়েছে কি এখন আমরা রেসিপি নিয়ে কাজ করতে করতে মানে মাথায় থেকে যায়, এটা আর আউট হয় না। আর রেসিপির একটা নাম শুনে তখন যেটা মাথায় আসে তখন সেটা আগে বাসায় ট্রাই করি নিজেরা। ট্রাই করে যখন সবাই মিলে খাওয়ার পরে বলে না রেসিপিটা ভালো হয়েছে, তখন তো এটা মাথায় ঢুকে গেল, আর বের হবে না। রেসিপি লেখার সময় চট করে লিখে ফেলি। পিঠাই পরোটা খেতে চাই বলেন। আচ্ছা, এটা আমার ছোট ছেলের খুব পছন্দ, পিঠাই Yes, পরোটাটা। আমি আপনার ছোট ছেলে, বলেন। আচ্ছা, সমস্যা নেই। তো পিঠাই বলো। পরোটাটা হচ্ছে ময়দাটাকে চিনি লবণ দিয়ে ভালো করে ময়ান করে রাখতে হবে, 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। আচ্ছা। তারপরে পরোটাটা ভালো করে মানে ভিতরে একটু হালকা তেল দিতে হবে, অল্প তেলে ভেজে নেওয়ার পরে পরোটাটাকে যত ভালো করে পেটানো যাবে তত নরম হবে এবং খেতে ভালো আচ্ছা, লাগবে। মানে এর জন্য পিটিয়ে এটা পিটিয়ে পিঠাই পরোটা। পরোটা। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেক রকম জিলাপি খেয়েছি, কিন্তু জালপুর জিলাপিটা কি জিনিস? ঝালপুর জিলাপি। জালপুর, এখানে একটি রেসিপি আমি জাল। দেখলাম, জালপুর। ও, জালি জালি যে জিলাপিটা। আচ্ছা। আচ্ছা, এটা বেসন দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়। আচ্ছা, আচ্ছা, আর আমিও নানা ধরনের মাছ নাম শুনেছি, নানা ধরনের পিজা খেয়েছি, কিন্তু পেটিস মাছের পিজা কি? পেটিস মাছ, আচ্ছা আমি মাছ দিয়ে যেহেতু মাংসটা আমার পক্ষে খাওয়া হয় না, তো মাছটাকে ভালো করে ফ্রাই করে মানে আগে ছোট ছোট করে কেটে ভালো করে ফ্রাই করে ওই ডোটা যেটা তৈরি করব সেই ডোটার মধ্যে ওই মাছটা দিয়ে দিই এবং সাইড দিয়ে ডিমের যে হলুদ অংশটা ওটা দিয়ে দেওয়ার কারণে পেটিসের মতো ওই সাইডটা একটু শক্ত শক্ত হবে আর উপরে মাছটা থেকে যাবে। আর বীজ ছাড়া দই তৈরি করতে বীজ লাগে? দই বীজটা বলে হচ্ছে আপনার ওই যেটা বাহির থেকে কিনে নিয়ে আসা হয়, তা আচ্ছা। আমি অনেক সময় নিজেই বাসায় তৈরি করে নেই দইটা, বীজটাও নিজে অনেক সময় তৈরি করে, যে বীজ ছাড়াই হয়ে যায়। আচ্ছা, পুর ভরা ডিম পরোটা মানে এটা কি? আচ্ছা, ডিমটাকে প্রথমে সিদ্ধ করে গ্রেট করে নিতে হবে, ওর মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা স্বাদমতো লবণ দিয়ে তারপর পরোটার ডোটা তৈরি করে ওটা ভিতরে ঢুকিয়ে দিয়ে পরোটা। আলু ম্যাগির পাকোড়া। আচ্ছা, আলুটাকে সিদ্ধ করে ম্যাগি নুডলসটাকে সিদ্ধ করে বাস একসাথে একটা পাকোড়া তৈরি করে ফ্রাই করা। তুমি কিছু শিখতে চাও? মুড়ির মিষ্টি, এটার নাম দেখে আমার খুব মজা লাগলো। আচ্ছা, আচ্ছা, মুড়ি এটা দিয়ে খুব মিষ্টি। ভালো লাগে, এটা জয়াসান আপু যেদিন আসছেন সেদিন তৈরি করেছিলাম। তো মুড়িটাকে যদি দেখা গেল যে অনেকদিন ঘরে রাখার পর ড্যাম হয়ে যায় যখন, অনেকে কিন্তু এটা ফেলে দেয়, বিশেষ করে সেটা দিয়ে ভালো হয় মিষ্টিটা। ওটাকে একটু ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর 1 কাপ মুড়ির জন্য 2টো ডিম লাগে, সেই ডিমটা ভেঙে
ওর মধ্যে স্বাদমতো একটু লবণ, একটু বেকিং পাউডার দিয়ে ময়ানটা তৈরি করে নিতে হবে। তৈরি করে ঘি হাতে মেখে যে শেপটা করতে চায়, হয় একটু লম্বা আকৃতির কিংবা গোল যেটা হয়, তারপরে এটাকে তেলে ভেজে শিরাটা তৈরি করে শিরার মধ্যে দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রাখতে হবে। বাহ, আচ্ছা, তো তামিল স্বাদে বাঙালি হাতের তেলাপিয়া। ওই যে তামিল স্বাদের বলতে ওই যে যেটা বলছিলাম ফার্স্টে একটু আলোচনা করেছিলাম যে অয়েল ফ্রিটা যেরকম, জি, আচ্ছা। আপনি অনেক ধরনের চাও বানাতে পারেন, মানে চায়ের রেসিপি দিয়েছেন, কোন চাটা আপনার সবচেয়ে পছন্দ? এখানে কাঁঠালের চা রয়েছে। কাঁঠালের রস দিয়ে তৈরি করেছি বাসায় কয়েকবার, তো দেখি যে বাচ্চারাও খুব পছন্দ করে, আমারও ভালো লাগে। এমনি কিন্তু কাঁঠাল কেউ খেতে চায় না, আমিও পছন্দ করি না, কিন্তু এই রসটা দিয়ে তৈরি করাতে একটা আলাদা ফ্লেভার। আমি নিজেও কখনো কাঁঠাল খাই না, তো আমিও। এবার আমিও এই কাঁঠাল চা পছন্দ কি করি তুমি না। টেস্ট করে দেখতে চাও? সরি। এবং কাঁঠাল অনেক- রাইসটা এর সাথে একটু বলি, কাঁঠাল রাইসটা কিন্তু আরো মজা, কাঁচা কাঁঠালের যেটা, আর কাঁঠালের জুস দিয়ে যেটা চাটা তৈরি করা হয় সেটা হচ্ছে পাকা কাঁঠালের। আচ্ছা, আমি মালটা চা খেতে চাই, লেবু চা খেতে চাই। এটা অবশ্য আমি চেষ্টা করেছি, মালটার রসটা দিয়ে চা। আচ্ছা, মালটার রস দিয়ে চাটা ভালো লাগে, কিন্তু এখন মালটার চার পরিপ্রেক্ষিতে একটু বলছি। এই রিসেন্টলি আমি সিলেট গিয়েছিলাম সাকসেস মেডেল আনার জন্য গ্র্যান্ড সুলতান হোটেলে। তো সেই সুবাদে আমি ফ্যামিলি নিয়ে গিয়েছি। সেখানে গিয়ে আপনার জাফলংয়ে ফার্স্ট টাইম দেখলাম যে রেডিমেড মালটার চা। তো ওনারা প্রথম আমাদেরকে খাইয়েছেন, তারপরে এক প্যাকেট গিফট করেছেন, বাকিটা আমি কিনে নিয়ে এসেছি। তো আনার পর ওটা শুধু গরম পানির মধ্যেই 1 চামচ দিলেই হয়ে যায়, মানে এত টেস্ট, এত ফ্লেভার, আর কিচ্ছু মিক্সড করতে হবে আমাদের না। এক প্রিয় সহকর্মী আছেন চমৎকার। সাব্বির আহমেদ, তার একটা এরকম টি শপ ছিল, ফু দিয়ে খা এরকম কোন একটা দোকানের নাম। হ্যাঁ, তো সেখানে অনেক ধরনের চা পাওয়া যেত। আপনি কি জানেন উত্তরাতে এরকম একটা টি স্টল আছে 7 নম্বর সেক্টরে? আমি যেখানে ভিন্নমাত্রা অফিসে যাই, সেই ভিন্নমাত্রা প্রকাশনীর পাশেই স্টলটা, 100 রকমের চা, দৌড়ের উপরে টি স্টল। আপনার এরকম চমৎকার। কিছু আছে? না, আমার এরকম কিছু নেই। আচ্ছা, খাবার নিয়ে অনেকগুলো বই আমরা দেখেছি, এই বইটি একটু ভিন্ন রকম, পণ্ডিত চাণক্য নীতি ও আদর্শ। হ্যাঁ, এই বইটি কত সালে প্রকাশ হয়? প্রকাশিত হয়েছে এবার মানে 25 সালে, কিন্তু আমি লিখেছি 2020 সালে, সেই করোনার সময়কালীন। আচ্ছা, তো এটা প্রকাশ করব করে তো মাঝখানে আমার শাশুড়ি মা গত হয়ে গিয়েছেন, তখন আর করা হয়নি। তারপরে গত বছর সেটা ভাবলাম যে না, অনেক দিন আগে লেখাটা একটু প্রকাশ করি। আচ্ছা। এটা বোধহয় দুইটা আছে, হ্যাঁ। পরেরটা দেখো। একই বই, একই বই 40 ও আচ্ছা, এবং আচ্ছা, 40 ঊর্ধ্বে নারীর মন, এই বইটি দেখেছি। এগুলি তো আমার একক বই, আর যৌথ লেখার সংখ্যা অনেক, সেটা আসলে আমি হিসাব করে আচ্ছা, বলতে সামনে পারবো কি না। আসছে এই বছর? কফির উপরে লিখেছি। কফি? হ্যাঁ, বাহ, হ্যাঁ। এটা আমি আমার খুব কিন্তু কাজে কফি লাগবে, কারণ আমি কোর্সও কফি করেছি খুব বিকম খাই। থেকে। কোর্স করে তারপরে ভাবলাম যে না, তাহলে একটা সহজভাবে বইটা লিখে ফেলি। ওইটা পাণ্ডুলিপি আমি জমা দিয়ে দিয়েছি। এখানে কফি নিয়ে কয়টি আইটেম থাকবে, রেসিপি? না, কফি নিয়ে রেসিপি থাকবে, তার আগে হচ্ছে কফি সম্পর্কে বিস্তারিত অনেক কিছু, আচ্ছা। বিন নিয়ে কথা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বিনগুলো কোথা থেকে এসছে, বিনের প্রকারভেদ, গবেষণামূলক একটি বই। এরকমই আসবে ওটা। কফির বইটি আপনি বলছিলেন যে গবেষণাধর্মী বই, তো এটার জন্য নিশ্চয়ই আপনাকে অনেক পড়াশোনাও করতে হয়েছে বিভিন্ন দেশের কফি বিন নিয়ে। না, আমি বিকন একাডেমিতে কোর্স করেছি কফির ওপর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে বারিস্তা কোর্স যেটা বলে, জি। সেটা করে মনে হলো যে আমি একটু কফি নিয়ে একটু লিখে ফেলি। তো লিখেছি, যেহেতু যখন প্রকাশ হবে সবাই তো দেখতে পাবে, তো অবশ্যই পড়াশোনা করতে হয়েছে, এবং তাদের পক্ষ থেকে একটা বই দিয়েছিলেন আমাদেরকে কোর্স করার সময়। আচ্ছা। আচ্ছা, তারপর আরেকটু কিছু একটু ঘাটাঘাটি করেছি গুগলে দেখে, তারপরে বইটা লিখেছি। আপনি এখন পাশাপাশি খুব করা হয়নি আর কি। আবৃত্তি নিয়েও প্রশিক্ষণ নিয়েছেন শিল্পকলা একাডেমি থেকে। হ্যাঁ, 12তম বাকশিল্পাঙ্গন থেকে 13তম আবর্তন কমপ্লিট করেছি। আচ্ছা, তো এই আবৃত্তি প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছে হলো কেন? ওই যে আমার ছেলেকে যখন শিল্পকলা একাডেমিতে আমি নিয়ে যাচ্ছি, লোকনাট্য দলের যেহেতু সদস্য, ওর যখন প্রশিক্ষণ চলছে, তখন ওখান থেকে ভাইয়েরা বলল যে আপনি আমাদের দলে ঢুকে পড়েন। তো দেখছি যে আমি সময় মেকআপ করতে পারছি না। তো সেই সুবাদে আস্তে আস্তে যখন আবৃত্তির চর্চা আশেপাশে হচ্ছে, আমার কাছে তখন খুব ভালো লাগে। আর ছেলেকে দিয়ে তো আমাকে বসেই থাকতে হচ্ছে, ছেলে শেষ না হওয়া পর্যন্ত তো আমি বের হতে পারছি না। তখন আমি দেখা শুরু করলাম যে কোন গ্রুপের সাথে আমার মিলে যায়, যে একদিকে ছেলেও ক্লাস করতে পারবে, আরেকদিকে আমিও করতে পারি। সেই সময় সুযোগ পেয়ে গেলাম বাকশিল্পাঙ্গনে।
তো ছেলেও একদিকে ক্লাস করছে, আমি আরেকদিকে ক্লাস করছি, দুজনে যখন ছুটি হয়ে যায় একসঙ্গে চলে আসি, তখন দেখতে দেখতে আমার ভালো লেগে গেছে। কি চমৎকার। তো আমি যদি প্রশ্ন করি যে রান্না, লেখালেখি কিংবা আবৃত্তি, তিনটার মধ্যে আপনি কিভাবে মেলবন্ধন ঘটাতে চান কিংবা কি সাদৃশ্য রয়েছে? আসলে লেখালেখিটা আমি কখন করি সেটা হচ্ছে ভালো একটা রেসিপি যখন আমি করছি, আমার রান্নাঘরের মধ্যে টেবিল সেট করা আছে, সেরকমভাবে ডেকোরেশন, যেহেতু আমি রন্ধনশিল্পী এবং আমার ঘর থেকে অনেক শ্যুট করা হয়, তো রান্নাটা বসিয়ে দিয়ে মাথায় যদি কোনো একটা থিম চলে আসে, সেটা হোক কবিতা, গল্প, যাই হোক, তখন ওখানে বসে আমি লিখে ফেলি। আর কবিতা আবৃত্তিটা যদি বলি, যখন আমি একা থাকি, হয়তো বা বাচ্চারা স্কুলে আছে, সেই সময়টা ভালো কোনো একটা কবিতা যদি ভালো লাগে, তখন আমি সাথে সাথেই আমার মোবাইলে আমি রেকর্ড করি এবং যে কোনো একটা ভিডিওর সঙ্গে তখন আমি আমার কবিতাটা ছেড়ে দিই। বাহ, চমৎকার। চমৎকার। আমরা চাই যে আপনার এই প্রতি মুহূর্তকে যাপন করবার যে ইচ্ছা সেটি অব্যাহত থাকুক, এবং আপনার পথ ধরে আমরাও এরকম কিছু রেসিপি শিখে নিতে চাই এবং আমাদের তৃপ্তিটা আরেকটু বাড়াতে চাই। আমারও এবং শিখাতে খুব আগ্রহ। কেউ যদি রেসিপি শিখতে চায় বা খেতে চায়, মন খুলে রান্না করে আমি খাওয়াতে পছন্দ করি। চমৎকার। অবশ্যই। আজকে আমাদের 3 ধরনের আইটেম খাওয়ানোর জন্য অনেক অনেক 5 ধন্যবাদ। ধরনের আইটেম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 5 সালাদ এবং ধরনের। রুটিও আছে। রাইট। অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ। এবং শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ।